আসসালামু আলাইকুম, আমি তফসির আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। আজকের পর্বে দেখাবো আপনাদের অ্যাকাউন্টিংয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, অ্যাকাউন্টিং ইকুয়েশন, বাংলা যেটাকে বলা হয় হিসাব সমীকরণ। সো অ্যাকাউন্টিং স্টুডেন্ট যারা পড়াশোনা করছেন, বিবিএ পড়াশোনা করছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ইভেন যারা ইন্টারমিডিয়েট এবং নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। সো হিসাব বিজ্ঞান বোঝার জন্য এই হিসাব সমীকরণ আমাদের খুবই ভালোভাবে আয়ত্ত করা প্রয়োজন। সো সেই বিধায় আমি আজকে হিসাব সমীকরণ বেসিক একটা ফান্ডামেন্টাল আলোচনা করব। হোপ দ্যাট ইউ গাইজ এনজয় দ্য লেসন। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি হিসাব সমীকরণের উপর ভালো একটা আয়ত্ত নিতে চান। সো প্রথমে আমরা দেখে নেব অ্যাকাউন্টিং ইকুয়েশন, এর বাংলা হচ্ছে হিসাব সমীকরণ। সো হিসাব সমীকরণ দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে বেসিক ফর্ম আর একটা হচ্ছে এক্সপ্যান্ডেড ফর্ম। প্রথমে আমরা শিখে নেব বেসিক ফর্ম। বেসিক ফর্ম হচ্ছে মৌলিক রূপ, অর্থাৎ হিসাব বিজ্ঞানের বেসিক ফর্ম হচ্ছে হিসাব সমীকরণের বেসিক ফর্ম হচ্ছে a = l + ওই। অর্থাৎ আমাদের এ একটা রিপ্রেজেন্ট করতেছে ওয়ার্ড, তারপর হচ্ছে এল রিপ্রেজেন্ট করতেছে, ওই রিপ্রেজেন্ট করতেছে আরেকটি ওয়ার্ড। তো আমরা পরবর্তী এগুলোর পুনরূপ জেনে নেব। সো প্রথমে আমরা জেনে নেব বেসিক ফর্ম হচ্ছে a = l + ওই। অর্থাৎ এ রিপ্রেজেন্ট করতেছে অ্যাসেট মানে টোটাল সম্পদ, এল মানে হচ্ছে লায়াবিলিটিস টোটাল দায়, আর এখানে হচ্ছে আমার ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব। এই হচ্ছে আমাদের বেসিক ফর্ম। তারপর আমরা পরবর্তী জেনে নেব এক্সপ্যান্ডেড ফর্ম। এক্সপ্যান্ডেড হচ্ছে বর্ধিত, অর্থাৎ হিসাব সমীকরণ বর্ধিত রূপটা হচ্ছে এক্সপ্যান্ডেড ফর্ম। সো এক্সপ্যান্ডেড হচ্ছে বেসিক ফর্ম থেকে অবশ্যই একটু বর্ধিত হবে, একটু বড় হবে। সো আমরা একটু দেখে নেব এক্সপ্যান্ডেড ফর্মটা। a = l + within bracket c + r - e - d, c + r - e - d। সো আমরা যদি একটু নোটিস করি, বেসিক ফর্মে ছিল a = l + ওই। এক্সপ্যান্ডেড ফর্মে চলে আসছে a = l + within bracket c + r - e - d। তাহলে আমি ধরে নিতে পারি বেসিক ফর্মে a আছে, এক্সপ্যান্ডেড ফর্মে a আছে, বেসিক ফর্মে l আছে, এক্সপ্যান্ডেড ফর্মে l আছে। কিন্তু বেসিক ফর্মে উই আছে, কিন্তু এক্সপ্যান্ডেড ফর্মে উইর পরিবর্তে চলে আসছে উইথিন ব্র্যাকেটে c + r - e - d। তাহলে আমি ধরে নিতে পারি এটা ইকুয়াল টু এটা। তাহলে আমি ধরে নিতে পারি ওই ইজ ইকুয়াল টু c + r - e - d। তাহলে ওনার্স ইকুইটির আইটেম হচ্ছে চারটি। একটা হচ্ছে সি হচ্ছে ক্যাপিটাল, আর হচ্ছে রেভিনিউ, e - d মানে ই হচ্ছে এক্সপেন্সেস আর ডি হচ্ছে ড্রয়িং। এই পর্যায়ে আমরা জেনে নিব হিসাব সমীকরণের যে লেটারগুলো ছিল এগুলো পূর্ণরূপ এবং বাংলা অর্থ সহ আমরা জেনে নিব। প্রথমে আমাদের ছিল এ হচ্ছে অ্যাসেটস। অ্যাসেট হচ্ছে ব্যবসায়ের যাবতীয় সম্পদকে রিপ্রেজেন্ট করছে। অ্যাসেটের মান হচ্ছে সম্পত্তি সমূহ। তারপর হচ্ছে এল হচ্ছে লায়াবিলিটিস। লায়াবিলিটিস হচ্ছে ব্যবসায়ের যাবতীয় বহির্দায়গুলো বোঝানো হচ্ছে দায়সমূহ, এর বাংলা অর্থ হচ্ছে দায়সমূহ। ওই হচ্ছে ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি হচ্ছে মালিকানা সত্ত্ব। সো ওইর চারটা উপাদান আছে, আমরা অবশ্যই কিছুক্ষণ পূর্বে জেনেছিলাম যে চারটা হচ্ছে সি, আর, ই, ডি। সি হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে মূলধন। সো তারপর আমরা জেনে নেব হচ্ছে আর হচ্ছে রেভিনিউ, রেভিনিউ হচ্ছে ব্যবসায় আয়সমূহ। তারপর হচ্ছে ই হচ্ছে এক্সপেন্স, এক্সপেন্স হচ্ছে যাবতীয় ব্যয়সমূহকে রিপ্রেজেন্ট করছে। তারপর হচ্ছে ডি হচ্ছে ড্রয়িং মানে উত্তোলন, ব্যবসায় উত্তোলন। এই পর্যায়ে আমরা শিখে নেব কিছু বেসিক ফর্মের যে পুনরূপগুলো আমরা শিখেছি, সম্পদ, ব্যয়, আয়, দায়, মূলধন, উত্তোলন, এইগুলো অনেকগুলো শিখেছি। এখন বলতে পারেন ভাইয়া সম্পদ বললেন, এ সম্পদ বোঝায়, এল দ্বারা দায় বোঝায়, সি দ্বারা মূলধন বোঝায়, তারপর হচ্ছে আমাদের আর দ্বারা হচ্ছে রেভিনিউ বোঝায় মানে আয় বোঝায়, ই দ্বারা এক্স মানে ব্যয় বোঝায়, ডি মানে ড্রয়িং উত্তোলন বোঝায়। এগুলো তো বোঝায়, শিখে গেলাম। আসলে এগুলো ধরবো কিভাবে? এগুলো যদি ধরতে না পারি তাহলে বৃদ্ধি পেয়েছে কি হ্রাস পেয়েছে সেগুলো তো আমরা ধরতে পারবো না। আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনার ফ্রেন্ড বললো এই রহিম গিয়েছে কিনা তোমার সামনে দিয়ে। এখন আপনি রহিমকে চিনেন না, তাহলে কি বলতে পারবেন এটা সামনে দিয়ে গিয়েছে নাকি না গিয়েছে? যদি রহিমকে চিনেন তাহলে বলতে পারবেন হ্যাঁ রহিমকে আমি দেখেছি সামনে দিয়ে গিয়েছে। আর যদি বলবেন যদি না গিয়ে থাকে তাহলে বলবেন যে আমি চিনি নাই। সো কাজে কোনো কিছুকে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে তা আমরা আগে ওইগুলোকে চিনতে হবে, জানতে হবে। সো আগে আমরা জানবো আসলে এই মানে কি আমাদের সম্পদ বোঝাচ্ছে, এল মানে দায় বোঝাচ্ছে, সি মানে মূলধন,
আর মানে হচ্ছে আই, ই মানে হচ্ছে বি, বি হচ্ছে উত্তোলন। সবার প্রথমে আমি মূলধন আর উত্তোলন বোঝাবো, ভেরি সিম্পল ওয়েতে। মূলধন আর উত্তোলন। একটা ব্যবসা শুরু করতে গিয়ে অবশ্যই মালিকের প্রয়োজন হয়, কারণ মালিক ব্যবসাটা শুরু করে। সো ব্যবসা শুরু করতে গিয়ে মালিক যে পরিমাণ অর্থ, বিভিন্ন সম্পদ, বিভিন্ন জিনিস প্রোডাক্ট নিয়ে যে ব্যবসাটা শুরু করে, অর্থাৎ মালিক ব্যবসায় যা দেয় তাই মূলধন। ভেরি সিম্পল ওয়েতে ব্যবসার মধ্যে মালিক যে পরিমাণ যা ইনভেস্ট করে তাই মূলধন। এটা হতে পারে নগদ টাকা, হতে পারে কোনো সম্পদ, হতে পারে পণ্য, হতে পারে। অর্থাৎ মালিক ব্যবসায় যা দেয় তাই মূলধন। ভেরি সিম্পল। আর উত্তোলন অপোজিট, এটা মূলধনের অপোজিট। অর্থাৎ ব্যবসা থেকে মালিক যে পরিমাণ অর্থ, পণ্য বা অন্যান্য জিনিস যদি ব্যবসা থেকে নিয়ে যায় সেটা হবে উত্তোলন। তাহলে আমরা বুঝে নিচ্ছি মূলধন আর উত্তোলন সম্পূর্ণভাবে মালিকের সাথে রিলেটেড। তারপর আমরা জেনে নেব সম্পদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মানে ব্যবসায়ের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্পদ। আর সম্পদ কাজ হচ্ছে ব্যবসায় মুনাফা অর্জন করা। অর্থাৎ সম্পদ আমরা ইনভেস্ট করি ব্যবসা করে মুনাফা অর্জন করার জন্য, অর্থাৎ আয় বৃদ্ধি করার জন্য। তো সম্পদ হচ্ছে একটা ব্যবসার গঠনের জন্য যেগুলো জিনিস দিয়ে তৈরি করা হয় ব্যবসাটা, সেগুলো সম্পদ। সো আমরা সম্পদের যদি এক্সাম্পল দিই, সম্পদে আবার দীর্ঘমেয়াদী হতে পারে, মানে ফিক্সড, আবার স্বল্পমেয়াদী হতে পারে। তো স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী যাচাইয়ের আগে আমরা সম্পদগুলো আগে চিনে নিই। সো নগদ, ভেরি সিম্পল ওয়েতে নগদ টাকা অবশ্যই সম্পদ। এরকম করে ব্যাংকে টাকা জমা হতে পারে, ব্যাংক। তারপর আমাদের হতে পারে বিল্ডিং, মানে দালান। এছাড়া আমাদের যা কিছু আছে, অর্থাৎ যাদের কাছে আমরা টাকা পাই, দেনাদার হতে পারে সম্পদ। ফার্নিচার বা আসবাবপত্র, এগুলো আমাদের সম্পদ। অর্থাৎ এগুলার কাজ হচ্ছে ব্যবসা গঠন এবং ব্যবসা পরিচালনা করার জন্য, মুনাফা অর্জনের জন্য যেসব কাজগুলি পরিচালনা করা হয়, অর্থাৎ ব্যবসায়িক পরিচালনা করার জন্য যেগুলো ইউজ করা হয় সেগুলো সম্পদ। অথবা আমার ফার্নিচার ছাড়া একটা ব্যবসা গঠন না হতে পারে। সো নগদ টাকা না থাকলে ব্যবসা পরিচালনা করা যাবে না। ব্যাংকে টাকা জমা থাকতে হবে, দালান বা বিল্ডিং মানে একটা জায়গা থাকতে হবে ব্যবসায়ের ক্ষেত্রে। সো দেনাদার, ব্যবসা করতে গেলে আমাদের ধারে পণ্য বিক্রি করতে হয়, ধারে সেবা দিতে হয়। তো ধারে পণ্য বা সেবা দিলে আমাদের দেনাদার ক্রিয়েট হয়, আর দেনাদার হচ্ছে আমাদের সম্পদ। এছাড়া নানা ধরনের সম্পদ আছে, আমরা আস্তে আস্তে জেনে নিব। তো আশা করি সম্পদ জিনিসটা আমরা চিনতে পেরেছি। অর্থাৎ এখানে আমি 5টি নাম লিখেছি, সবগুলো সম্পদ। তারপরে চলে আসি দায়। দায় ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। ব্যবসা করতে গেলে আমাদের দায় ক্রিয়েট হয়। অর্থাৎ আমরা সম্পদ, আমরা এখানে যদি ফর্মুলা দেখি, সম্পদ ইজ ইকুয়াল টু এই সম্পূর্ণ অংশ, এটাকে আমরা সংক্ষেপে উই বলতে পারি। তারপর তাহলে উই যদি এই সম্পূর্ণ অংশকে উই যদি বলে থাকি, ওনারশিপ যদি বলে থাকি, আর হচ্ছে লায়াবিলিটি। তার মানে কি উই আর লায়াবিলিটি সম্পূর্ণ দুইটা যোগ করে আমাদের সম্পদ হয়। তাহলে আমি বলতে পারি আমাদের সম্পদের উপর দায়, মানে অর্থাৎ তৃতীয় পক্ষের কিছু অধিকার আছে, অর্থাৎ মালিক ছাড়াও অন্য পক্ষের অধিকার আছে। অর্থাৎ দায় হচ্ছে সম্পদের উপর মালিক ছাড়া অন্য যে পক্ষের দাবি আছে সেটা হচ্ছে দায়। আমি আবার বলে নিচ্ছি, ব্যবসায়িক সম্পদের উপর, মোট সম্পদের উপর মালিক ছাড়া অন্য যে পক্ষ দাবি আছে সেটা হচ্ছে দায়। সেটা হতে পারে পাওনাদার। পাওনাদারকে ইংলিশে বলা হয় অ্যাকাউন্ট পেয়েবল বলা হয় বা ক্রেডিটর বলা হয়। তো পাওনাদার বলতে কি, আমি কারোর কাছে ধারে পণ্য ক্রয় করেছি, সে আমার কাছে টাকা পায়, অর্থাৎ তার পণ্য ধারে ক্রয় করে আমি বিজনেস করছি, আমার সম্পদ বাড়াচ্ছি, তো সে আমার কাছে টাকা পায়, অর্থাৎ বিজনেসের কাছে টাকা পায়। তো এই যে টাকা পাওয়াটা আছে এটা হচ্ছে একটা দায়। তো ব্যবসা গঠন করতে গিয়ে আমরা অনেক সময় ঋণ করি, বা ব্যবসা পরিচালনা করতে গিয়ে অনেক ঋণ করি, এই ঋণ করে ব্যবসাটা পরিচালনা করি। তো আমাদের ঋণ যিনি করি সেটা হচ্ছে আমাদের এক ধরনের দায়, কারণ ভবিষ্যতে আমাকে এটা মেটাতে হবে। দায়ের আরেকটা জিনিস হচ্ছে তুমি বর্তমান ব্যবহার করতেছো, যেটার ফলাফল বা বেনিফিট বা রিটার্ন হিসেবে ভবিষ্যতে দিতে হবে, সেটা হচ্ছে দায়। যেমন আমি কারোর কাছ থেকে ধারে পণ্য ক্রয় করে বিজনেস পরিচালনা করতেছি, কিন্তু ভবিষ্যতে আমার টাকাটা পরিশোধ করতে হবে। ঋণ করে ব্যবসা পরিচালনা করতেছি, কিন্তু ভবিষ্যতে টাকাটা পরিশোধ করতে হবে, সেটা হচ্ছে আমার দায়। আর হতে পারে
বকেয়া খরচ, বকেয়া খরচ বলতে বকেয়া ভাড়া হতে পারে, বকেয়া বেতন হতে পারে, বকেয়া যে কোনো খরচ। কারণ আমি ধরে নিচ্ছি এই দুইটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। বকেয়া ভাড়া, বকেয়া ভাড়া হচ্ছে ব্যবসা পরিচালনা করার জন্য একটা ফ্লোর বা জায়গা দরকার। একটা ভাড়া আমি দিলাম না, কিন্তু ভবিষ্যতে ভাড়াটা দিতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত আমি ভাড়ার টাকাটা দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ওই মালিকের কাছে আমি দায়বদ্ধ থাকবো। অ্যাট দ্য সেমে বকেয়া বেতন, অর্থাৎ কর্মী আমার প্রতিষ্ঠানে কাজ করতে পারে, তাকে আমি খরচের বেতনের পরিমাণ হয়তো ওই মাসে দিচ্ছি না বা এর পরের মাসে দিচ্ছি না, কোনো না কোনো সময় দিতে হবে। অর্থাৎ যেহেতু আমি দিচ্ছি না, এই বকেয়া ভাড়া, বকেয়া বেতন, পাওনাদার, ঋণ, এই পক্ষগুলো কি আমার ব্যবসার কাছে টাকাটা পাওনা আছে, তাই এটাকে বলতে হবে দায়। আশা করি দায় জিনিসটা খুব বুঝতে পেরেছেন। অর্থাৎ ব্যবসার প্রতি মালিক ছাড়া অন্য যে পক্ষগুলো অধিকার আছে বা অধিকার সৃষ্টি হয়, সেটা হচ্ছে দায়। সো আশা করি আমরা দায়টা বুঝতে পেরেছি। এই পর্যায়ে আমরা জেনে নেব ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, সেটা হচ্ছে আয় এবং ব্যয়। মূলত ব্যবসায় লাভ বা লস যেটা নির্ণয় করা হয় আয় এবং ব্যয়ের উপর ডিপেন্ড করে। সো আয় যদি বেশি হয় ব্যবসায় লাভ হয়, আয় যদি কম হয় ব্যবসায় ক্ষতি হয়। সো লাভ লস যাওয়ার পূর্বে অবশ্যই আমাদের আয় কি ব্যয় কি অবশ্যই জানতে হবে। সো আয় হচ্ছে ব্যবসায়ের যে কর্মটা, অর্থাৎ ব্যবসায় পরিচালনা করে অর্থাৎ যে আয়টা হয় সেটা হচ্ছে আমাদের আয়। অর্থাৎ আমি যদি একটা মুদি পণ্য যদি ব্যবসা দিয়ে করি, তাহলে আমি যত বিক্রি করব তত আমার আয় হবে। অর্থাৎ সারাদিন যদি 1 লক্ষ টাকা বিক্রি করি 1 লক্ষ টাকা আয়, যদি 2 লক্ষ টাকা বিক্রি করি 2 লক্ষ টাকা আয়, 50,000 বিক্রি হলে 50,000 আয়। অর্থাৎ আমার মুদি পণ্য যত বিক্রি করব তত আয়। সো আমাদের ব্যবসাগুলো কিছু পণ্য ক্রয় বিক্রির কাজে লিপ্ত থাকে। আবার কিছু কিছু ব্যবসা আছে শুধু তারা পণ্য ক্রয় বিক্রি করে না, কিন্তু সেবা দিয়ে থাকে। যেমন ধরতে পারি আমি একজন ডক্টরের কাজ পণ্য ক্রয় বিক্রি করা না, ডক্টরের কাজ হচ্ছে রোগী দেখে সেবা দেওয়া। অথবা আমি যদি একজন উকিল হই, তার উকিলের কাজ পণ্য ক্রয় বিক্রি করে না, উকিলের কাজ হচ্ছে বিভিন্ন পরামর্শের মাধ্যমে বিভিন্ন মামলার আসামিকে সেবা দেওয়া। সো আমাদের ব্যবসাটা হতে পারে পণ্য ক্রয় বিক্রয়, ব্যবসাটা হতে পারে আমাদের সেবামূলক হতে পারে। অর্থাৎ যেই কাজ করি না কেন আমাদের আয়টা হবে, যদি আমি পণ্য যত বিক্রি করি, অর্থাৎ বিক্রি একটা আয়, সেবা একটা আয়। অর্থাৎ আমি আমার ব্যবসার উদ্দেশ্যে থাকতে হবে, অর্থাৎ আমি ব্যবসাটা কিসের জন্য করতেছি। তো পণ্য ক্রয় বিক্রি হলে আমি পণ্য ক্রয় করব, বিক্রি করব। তো ক্রয়টা আমি পরে যাচ্ছি, বিক্রিটা হচ্ছে ব্যবসার জন্য আয়, যত বিক্রি হবে তত আয়। সো বিক্রিকে আমরা একটা আয় ধরতে পারি। আর সেবা হচ্ছে যেগুলো আমি সেবামূলক কাজের জন্য যদি টাকা পেয়ে থাকি, তাহলে হচ্ছে এটা হবে সেবামূলক আয়। সো এটা কাজ হচ্ছে ব্যবসায়কে পরিচালনা করার জন্য, এবং ব্যবসা পরিচালনা করে যে অর্থটা হয় সেটা হচ্ছে আয়। আর এটা হচ্ছে প্রত্যেকটা ব্যবসায়ীর মুখ্য উদ্দেশ্য, যে বেশি করে আয় অর্জন করবে, বেশি করে মুনাফা অর্জন করবে। সো আয় হচ্ছে স্বল্পমেয়াদী, এটা 1 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে। ইতিপূর্বে আমি আয় কি শিখেছি, বিক্রয় একটা আয়, সেবা একটা আয়। সো এরকম অন্যান্য আয় হতে পারে। এখন এই পর্যায়ে শিখে দিব ব্যয়। তো ব্যয় হচ্ছে আয় উপার্জন করে যা মেটানো হয় সেগুলো ব্যয়। যেমন আমি বিক্রয় 10 টাকা যদি করে থাকি, অবশ্যই এটার পেছনে বিক্রয় 10 টাকা হবে না, অবশ্যই কম হবে। অর্থাৎ আমি যদি বিক্রয় করি সম্পূর্ণ আমার লাভ হবে না, অর্থাৎ লাভটা হবে যদি আমি 2 টাকা ধরি, বাকি 8 টাকা ব্যয় হবে। সো বিক্রি করার জন্য তো অবশ্যই আমাকে পণ্য লাগবে। আমি যদি বিক্রি করতে যাই অবশ্যই পণ্য লাগবে। পণ্যটা আইদার আমি ক্রিয়েট করতে পারি, মানে সৃষ্টি করতে পারি, বানাতে পারি, অথবা পণ্যটা ক্রয় করে বিক্রি করতে পারে। কিছু কিছু বিজনেসম্যান আছে যে সে পণ্য নিজে বানায় তারপর বিক্রি করে, আর কিছু কিছু বিজনেসম্যান আছে সে পণ্য বানায় না, পণ্যটা আগে ক্রয় করে তারপরে কিছু লাভে বিক্রি করে। সো যদি আমি ক্রয় করে বিক্রি করি, তো ক্রয়টা আমার হবে ব্যয়। অর্থাৎ আমি কোনো পণ্য যদি ক্রয় করি, ক্রয়টা হবে আমার ব্যয়। এখন ক্রয় আমরা জেনে গেছি একটা ব্যয়। তারপর আমি একটা লিখেছি বেতন। অর্থাৎ ব্যবসা পরিচালনা করতে গিয়ে আমার অবশ্যই একটা কর্মের প্রয়োজন পড়তে পারে, কারণ আমি বিক্রি বৃদ্ধির জন্য কর্মীর প্রয়োজন। তো কর্মীটা যদি আমি রাখি, মাস শেষে তাকে একটা বেতন দিতে হবে, আর বেতন হবে ব্যবসার জন্য ব্যয়। এটা সেম ওয়ে ব্যবসা পরিচালনা করার জন্য অবশ্যই একটা জায়গার দরকার। জায়গাটা আমি যদি ব্যবসায় চিন্তা ভাবনা করি, কোনো একটা জায়গায় যদি ভাড়া নেই, তো মাস শেষে কিন্তু আমার মালিককে ভাড়া দিতে হবে, এই ভাড়াটা আমার একটা ব্যয়। অ্যাট দ্য সেম ওয়ে মজুরি, এছাড়া অন্যান্য আরও কিছু হতে পারে, বিদ্যুৎ বিল হতে পারে, অনেক কিছু আমাদের ব্যয়ের আন্ডারে থাকতে পারে। সো এই ব্যয়েরও একটা অংশ থাকে, বা যে এটা পার্ট হচ্ছে ব্যয় কখনো 1 বছর অধিক হয় না। সো আয় ব্যয়ের একটা
আইবের একটা বৈশিষ্ট্য হচ্ছে 1 বছর বেশি লাস্টিং করে না, 1 বছরের বেশি লাস্টিং করে না। সো আইবে একটা আর্থিক বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে, যদি আর্থিক বছরের বেশি হয়ে যায় সেটা সম্পদ বা দায়ে রূপান্তর হয়ে যাবে, কখনো আইবে থাকবে না। সো আশা করি বুঝতে পেরেছি আমরা আইবে, আর প্রত্যেকটা পার্টে বুঝতে পেরেছি আমাদের সম্পদ, আয়, দায়, মূলধন, উত্তোলন, এই পার্টগুলো আমরা বুঝতে পেরেছি। এখন এই পর্যায়ে আমরা জেনে নেব হিসাব বিজ্ঞানের খুবই কমন দুইটি শব্দ, আর সেটা হচ্ছে ডেবিট আর ক্রেডিট। সো ডেবিট ক্রেডিট আমরা নাম শুনে থাকি, শব্দগুলো শুনে থাকি, কিন্তু ডেবিট কাকে বলে বা ক্রেডিট কাকে বলে অনেকে আমরা জানি না। যারা জানি না আজকে জেনে নিব, আর যারা আগে জানতাম আবার পরিচিত হয়ে নেব। সো ভেরি সিম্পল, তাদের সংখ্যাগুলো আমরা জেনে নিব। ডেবিট হচ্ছে দ্য লেফট সাইড অফ অ্যান অ্যাকাউন্ট ইজ কল্ড অ্যাজ ডেবিট। হিসাবের বাম পক্ষকে ডেবিট বলা হয়। ভেরি সিম্পল, হিসাবের বাম পক্ষকে ডেবিট বলা হয়। তাহলে ক্রেডিট কাকে বলবে? সো ক্রেডিট হচ্ছে দ্য রাইট সাইড অফ অ্যান অ্যাকাউন্ট ইজ কল্ড অ্যাজ ক্রেডিট। হিসাবের ডান পক্ষকে ক্রেডিট বলা হয়। আমরা যারা অলরেডি কিছু জাবেদা করেছি বা জার্নাল করেছি বা খতিয়ান বা লেজার করেছি, তারা অবশ্যই ফলো করে থাকবো যে আমরা বাম পক্ষে ডেবিট লিখি আর ডান পক্ষে ক্রেডিট লিখি। আর যারা একেবারে নতুন তাদেরকে বলে নিচ্ছি, আমরা বাম পক্ষকে ডেবিট বলবো আর ডান পক্ষকে ক্রেডিট বলবো। ভেরি সিম্পল, এই দুইটা আইডিয়া আমাদের মাথায় রাখতে হবে হিসাব বিজ্ঞানকে ভালো করে আয়ত্ত করার জন্য। হিসাব বিজ্ঞানে আমাদের জার্নাল বা জাবেদা হতে পারে, লেজার বা আমাদের খতিয়ান হতে পারে, ট্রায়াল ব্যালেন্স বা রেভেন হতে পারে। যে কোনো সেক্টরে আমরা ডেবিটকে ক্রেডিট যখন শুনবো তখন বাম পক্ষে থাকবে ডেবিট আর ডান পক্ষে থাকবে ক্রেডিট। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। এই পর্যায়ে আমরা জেনে নেব ফর্মুলা ক্রিয়েশন। হিসাব বিজ্ঞানে আমরা জার্নাল বা জাবেদা, খতিয়ান বা আমার লেজার বা ট্রায়াল ব্যালেন্স যাই কিছু করি না কেন, আমাদের এই দুইটা ফর্মুলা আমাদের জানতে হবে। সো আমি দুইটা ফর্মুলা মুখস্থ না করিয়ে ইউজুয়ালি আমাদের বইগুলোতে মুখস্থ করানোর জন্য একটা প্রসেস দিয়ে দেয়, কারণ বই তো কথা বলতে পারে না, লেখে ফর্মুলাগুলো আমরা মুখস্থ করি। ইভেন অনেক টিচারও বলে যে ফর্মুলাগুলো মুখস্থ করার জন্য। সো আমি চেষ্টা করবো ফর্মুলাগুলো কীভাবে ক্রিয়েট হয়েছে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। সো আজকে আমরা শিখবো কীভাবে জার্নালের ডেবিট ক্রেডিট বা লেজারের ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য যেগুলো ফর্মুলা প্রয়োজন, এগুলো আমরা কীভাবে আমরা হিসাব বিজ্ঞানে হিসাব সমীকরণ যে বর্ধিত ফর্মটা আছে এটা থেকে আমরা ফর্মুলাগুলো ক্রিয়েট করে নেব। সো কীভাবে ক্রিয়েট করতে পারি একটু আমরা নোটিস করব। যেহেতু আমাদের হিসাব সমীকরণ ইতিমধ্যে আমরা শিখে গিয়েছি বর্ধিত ফর্মটা, সো a equal to l plus within bracket c plus r minus e minus d। সো এটাকে আমরা একটু এপাশ ওপাশ করব। সো আমরা a আছে, এখানে l আমরা ব্র্যাকেট উঠিয়ে দিচ্ছি, c plus r minus e minus d। এখন যদি আমরা কাজ করি, আমরা জানি সমীকরণের এক পাশ থেকে অন্য পাশে গেলে চিহ্নের পরিবর্তন হয়। সো এই যে মাইনাস ই মাইনাস ডি আছে, এই পাশে যদি আমরা নিয়ে আসি তো অবশ্যই আমরা পেয়ে যাব এ প্লাস ই মাইনাস প্লাস ডি, আর এ পাশে থেকে যাচ্ছে এল প্লাস সি প্লাস আর। সো এই মাইনাস দুইটাকে আমরা এই পাশে নিয়ে এসেছি, হয়ে গেছে প্লাস, আর অপোজিশন যে তিনটা লেটার আছে ওই পাশে রেখে দিয়েছি। এখন আমরা যদি নোটিস করি এই পাশে তিনটা লেটার প্লাসের, এই পাশে তিনটা লেটার প্লাসের। সো সবগুলো প্লাস, প্লাস মানে কি ইনক্রিজ, ইনক্রিজ মানে বৃদ্ধি। সো আমরা যদি একটু নোটিস করি, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। সো কিছুক্ষণ পূর্বে আমরা শিখেছি ডেবিট কাকে বলে, ক্রেডিট কাকে বলে। আমি আবার মনে করে দিচ্ছি, লেফট সাইড মানে বাম পক্ষকে ডেবিট বলা হয় আর ডান পক্ষকে ক্রেডিট বলা হয়। সো ওই সূত্র অনুসারে, ওই তথ্য অনুসারে বা সংজ্ঞা অনুসারে আমরা এই পাশকে বলতে পারি ডেবিট সাইড, এই পাশকে বলতে পারি ক্রেডিট সাইড। সো এই পাশে ডেবিট সাইড যদি হয় তাহলে এ মানে সম্পদ, আমরা এ কি বোঝাচ্ছে সেগুলো আমরা জানি, সম্পদ। ই হচ্ছে এক্সপেন্সেস মানে ব্যয়, আর ডি হচ্ছে ড্রয়িং মানে উত্তোলন। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা এখানে ক্রিয়েট করতে পারি একটা ফর্মুলা। এক নম্বর ফর্মুলা হচ্ছে দিতে পারি, একে আমরা সম্পদ লিখছি, বাংলাতে লিখছি অবশ্যই সম্পদ, ই হচ্ছে ব্যয়, আর ডি হচ্ছে উত্তোলন। এই তিনটা জিনিস যদি প্লাসে থাকে, প্লাস বলতে বৃদ্ধি, তো বৃদ্ধি পেলে আমরা কি থাকতেছে, এই তিনটা বৃদ্ধি পেলে আমরা হচ্ছে ডেবিট। অনুরূপভাবে এই তিনটা যদি ওই পাশে চলে যায়, ওই পাশে যদি চলে যায় সবগুলো
মাইনাস হবে, মাইনাসের এ হবে, মাইনাসের ই হবে, মাইনাসের ডি হবে। আমি আবার বলে দিচ্ছি, বাম পক্ষে প্লাস আছে, কিন্তু এগুলো যদি আমি পক্ষান্তর করে নিই ডান পক্ষে, অবশ্যই প্লাস এগুলো মাইনাস হয়ে যাবে। আর মাইনাস মানে আমরা হ্রাস, অবশ্যই ডিক্রিজ। যদি এই সম্পদ ব্যয় উত্তোলন, অর্থাৎ সম্পদ ব্যয় উত্তোলন যদি হ্রাস পেয়ে যায়, আমাদের ডান পক্ষে চলে যায়। আর ডান পক্ষকে আমরা অবশ্যই জানি ক্রেডিট। সো আমরা বলতে পারি এই সম্পদ ব্যয় উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, এই সম্পদ ব্যয় উত্তোলন হ্রাস ক্রেডিট। তাহলে আমরা একটা ফর্মুলা শিখে গেছি, সম্পদ ব্যয় উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। সো এই ফর্মুলা কিন্তু আমি মুখস্থ করে নিই, অবশ্যই আমরা সমীকরণ থেকে কীভাবে এসেছে আমি বুঝিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমরা বাম পক্ষে অরিজিনাল অংশে আমরা দেখতে পাচ্ছি এল আছে, তারপর সি আছে এবং আর আছে, সবগুলোই প্লাস। প্লাস বলতে আমরা জানি ইনক্রিজ মানে বৃদ্ধি। সো এল হচ্ছে দায়, সি হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে মূলধন, আর হচ্ছে রেভিনিউ মানে আয়। এই তিনটা জন ইনক্রিজ থাকে আমাদের ডান পক্ষে থাকে, তা ডান পক্ষকে অবশ্যই আমরা কি বলি, ক্রেডিট বলি। তাহলে আমি বলতে পারি দায়, মূলধন, আয় এগুলো ইনক্রিজ মানে বৃদ্ধি পেলে কোন পাশে থাকতেছে, ডান পক্ষে। বৃদ্ধি ডান পক্ষে থাকতেছে, তার মানে ক্রেডিট। আবার এই তিনটা যখন পক্ষান্তর করে বাম পক্ষে নিয়ে আসবো, সবগুলো হয়ে যাবে মাইনাসের এল, মাইনাসের সি, মাইনাসের আর। তাহলে আমরা বলতে পারি এই যে দায়, মূলধন এবং আয়, এই তিনটা আবার যদি হ্রাস পায় আমাদের চলে আসতেছে বাম পক্ষে, আর বাম পক্ষকে আমরা শিখেছি ডেবিট। তাহলে আমরা বলতে পারি দায়, মূলধন, আয় হ্রাস ডেবিট। সো আশা করি আমরা দুইটা ফর্মুলা শিখে গিয়েছি। সো হোপ দ্যাট এই দুইটা ফর্মুলা আমরা প্র্যাকটিস করব, তাহলে আমরা হিসাব বিজ্ঞান ভালো করে বুঝবো।